সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি পদে পদাধিকার বলে আমার জানা মতে স্থানীয় সংসদ সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা সঠিকভাবে কাজ করেন না বলে স্বাস্থ্যসেবার উন্নয়ন হচ্ছে না, এই মন্তব্যটি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যে কথাটি একটু আগে আমার আরেকজন সহকর্মী মাননীয় সংসদ সদস্য হারুন রশিদ বলেছেন। কিন্তু এই কথাটার কারণে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, কারণে আমি কিছু বলতে চাই। এভাবে নিয়োজিত সভাপতি যাদেরকে করা হয় তাদেরকে কোনো সুনির্দিষ্টভাবে তাদের কোনো কর্তব্য বা দায়িত্ব বলে দেওয়া হয় না। তারা নিজ উদ্যোগে কমিটির মাধ্যমে হাসপাতালের সমস্যা নির্ধারণ করেন এবং সমাধানের জন্য প্রচেষ্টা নেন। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আমার লালমনিরহাটের সদর হাসপাতালের কমিটির মেম্বাররা মিলে আমরা যখন দেখছি যে অনেক ধরনের জায়গায় কর্মীর অভাব, হাসপাতাল কর্মীদের থেকে কিছু লোককে সহায়তা করার জন্য কিছু লোককে আমরা নিজেরাই নিয়োগ দিয়েছি, যার জন্য আমরা নিজেরা চাঁদা দিয়ে কিছু গণ্যমান্য ব্যক্তি সবাই মিলে তাদেরকে মাসে মাসে পারিশ্রমিক দিয়ে থাকি। এই ধরনের কাজ আমরা করি, কিন্তু স্বাস্থ্যসেবা কমিটি থেকে কোনো রকম ক্ষমতা বা কর্তৃত্ব দেওয়া হয়নি। নিয়ম, আইন বা অর্থ বরাদ্দ এমন কিছু থাকে না যাতে করে তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন। প্রায় সব সময় সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে মন্ত্রণালয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপের প্রয়োজন ফলে তাদের প্রধান কাজ হয় স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরাসরি মন্ত্রীকে খুশি করে কাজটি বাস্তবায়ন করার চেষ্টা করা। প্রায় ক্ষেত্রেই সহযোগিতা পাওয়া যায় না। মাননীয় স্পিকার, টেলিফোন করলে টেলিফোন ধরেন না। আমি মাননীয় মন্ত্রীকে 6 থেকে 7 বার টেলিফোন করেছি, উনি কোনোদিন টেলিফোন ধরেননি। এমনকি ওনার অ্যাসিস্ট্যান্ট বা যারা থাকেন তাদেরকে টেলিফোন করেছিলাম, কিন্তু উনি কোনোদিন কল ব্যাকও আমাকে করেননি। ওনার বাবা আমাদের দল করতেন, আমাকে খুব স্নেহ করতেন এবং আমার সঙ্গে যথেষ্ট পারিবারিক সম্পর্ক ছিল। তারপরেও আমরা এই ধরনের ব্যবহার পেয়েছি। পত্র দিলে কোনো উত্তর বা সমাধান মেলে না, এটার উদাহরণ আমি একটু পরে আবার দিচ্ছি। সংসদ সদস্যরা অনেকেই তখন বাধ্য হয়ে সমাধানের লক্ষ্যে বিষয়গুলিকে সংসদে তুলে ধরেন, যদিও এরপরও সমাধান তেমন একটা পাওয়া যায় না। মাননীয় স্পিকার, এ বিষয়ে আমি কিছু উদাহরণ তুলে ধরতে চাই। গত 11/3/2019 তারিখের অধিবেশনে আমার নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলার 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে কিছু সমস্যা তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, সেই তারিখে দেওয়া আমার বক্তব্যের কিছু অংশ আমি পুনরায় তুলে ধরছি। কোর্ট, লালমনিরহাট সদরে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে 1.5 থেকে 2 গুণ রুগী সবসময় থাকে। ডাক্তারের মঞ্জুরকৃত পদের সংখ্যা 39টি, এখন আছে মাত্র 16 জন, আর 23টি পদই শূন্য। অনেক দেন দরবার করার পরও ডাক্তার দেওয়া হচ্ছে না। জেলা শহরের হাসপাতালগুলিতে মঞ্জুরিকৃত পদ, বিশেষ করে ডাক্তারদের পদগুলি যাতে পূর্ণ থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয়। আমার এলাকার লালমনিরহাট সদরে একটি মাতৃমঙ্গল হাসপাতাল আছে। আমি কোর্টের ভিতরে বলছি, আমি যে বক্তব্য দিয়েছি সেটা কোর্ট করছি। সেখানে ডাক্তার থাকলে অ্যানেস্থেশিয়ার থাকে না, অ্যানেস্থেশিয়ার ডাক্তার থাকে না, অ্যানেস্থেশিয়ার ডাক্তার থাকলে আবার অপারেশন করার ডাক্তার থাকে না, ফলে অপারেশন করা যায় না। এ ধরনের সমস্যার কারণে সুযোগ সুবিধাগুলি আসলেই কোনো কাজে লাগছে না। মাননীয় স্পিকার, পরিচ্ছন্নতা কর্মী আছে 4 জন, আমি বলেছিলাম। সেখানে কমপক্ষে 16 থেকে 17 জন লোক ছাড়া কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তারপরে আয়া, ওয়ার্ড বয়, নিরাপত্তা প্রহরী, এর কোনো পদ হাসপাতালে নেই। এই পদগুলি সৃষ্টি করা দরকার। সমস্যাগুলি সমাধানের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে ডিও দিয়েছিলাম। লালমনিরহাটে 100 শয্যা বিশিষ্ট এই পদগুলি সৃষ্টি করা দরকার, এই পর্যন্ত বলে আনকোট। এরপরে আমি বলছি, মাননীয় স্পিকার, সমস্যাগুলি সমাধানের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে ডিও পত্র দিয়েছিলাম। লালমনিরহাট 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসকের শূন্য পদসমূহ পূরণের জন্য প্রথম ডিও দেই 13/3/2019 তারিখে। একই বিষয়ে উপরোক্ত দ্বিতীয় ডিও দেই 26/11/2019 তারিখে। মাননীয় স্পিকার, জাতীয় সংসদে আমার দেওয়া বক্তব্যের পরেও লালমনিরহাট সদর হাসপাতালের কোনো উন্নতি হয়নি। বর্তমানে কর্মরত ডাক্তার আছেন 12 জন, ডাক্তারের শূন্য পদের সংখ্যা 27 জন। আয়া, ওয়ার্ড বয়, নিরাপত্তা প্রহরী ইত্যাদি পদ সৃষ্টির বিষয়ে কোনো অগ্রগতি নেই। মাননীয় স্পিকার, আমি সংসদকে জানাতে চাই যে যখন প্রথম ডিও দেই সেই সময় ডাক্তার কর্মরত ছিলেন 16 জন, শূন্য পদের সংখ্যা ছিল 23 জন। প্রায় 8 মাস পরেও যখন দ্বিতীয় ডিও দেই
তখন কর্মরত ডাক্তারের সংখ্যা 13 জন আর শূন্য পদের সংখ্যা 26 জন। আজ অবধি ডাক্তারের সংখ্যা এখন করে কর্মরত ডাক্তার আছেন এখন 12 জন আর ডাক্তারের শূন্য পদের সংখ্যা 27 জন। মাননীয় স্পিকার, এই হলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থা। মাননীয় স্পিকার, উদাহরণ হিসেবে আমি লালমনিরহাট সদর হাসপাতালের চিত্র তুলে ধরলাম। বাস্তব সত্য হলো এটি শুধু লালমনিরহাট সদর হাসপাতালের চিত্র নয়, সারা বাংলাদেশের হাসপাতালগুলিতে একই অবস্থা বিরাজমান। যাই হোক, সরকারি দলের লোকরা সমর্থন নাও করতে পারেন, তবে বাস্তবতা হলো এটাই। রংপুর হাসপাতালে আমি আরেকটা কথা বলি, রংপুর হাসপাতালটা আমি ওখানে কিছুদিন এমপি ছিলাম, ওই হিসাবে কিছুটা আমার সঙ্গে যোগাযোগ আছে। রংপুর হাসপাতালে ডায়ালিসিস মেশিনের পানি বিশুদ্ধকরণ অংশটি নষ্ট ছিল প্রায় 8 থেকে 10 মাস, যার জন্য ওখানে 25টি ডায়ালিসিস মেশিন, যেখানে গরিব মানুষরা অল্প খরচে ডায়ালিসিস করতে পারে, সম্পূর্ণ বন্ধ ছিল। পরে আমার কাছে ওরা যখন বললো, নানানভাবে চেষ্টা করে না পেরে আমি আবার স্বাস্থ্যমন্ত্রীকে স্বাভাবিকভাবে পেলাম না, ওনার সেক্রেটারিকে পেলাম। সেক্রেটারি ওটা শুনে সঙ্গে সঙ্গে বললো আমি নির্দেশ দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। তারপরেও হয়নি। পরে ওখানকার এলাকাবাসীরা তাদের টাকা এবং জাকাতের টাকা দিয়ে 6 লক্ষ টাকা জোগাড় করে ওই মেশিনটিকে নিজের খরচে ঠিকঠাক করে চালিয়েছে। তখন এখনকার খবর হলো 25টির মধ্যে এই ঠিকঠাক করার পরে 15টি চলছে, 10টি মেশিন চলছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো খোঁজখবর এখন এই বিষয়ে নিচ্ছেন না। আমি আরেকটি বিষয় সংসদকে জানাতে চাই। লালমনিরহাট সদর হাসপাতালে একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স রে মেশিন সরবরাহ করা হয়েছিল। গত 15/6/2020 ইংরাজি তারিখে সংসদে প্রদত্ত বক্তব্যে এই সরবরাহকৃত ডিজিটাল এক্স রে মেশিনটির সম্পর্কে আমি বলেছিলাম, কোট, ডিজিটাল এক্স রে মেশিনটি 21/9/2017 সালে মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা সরবরাহ করে। কিন্তু মাত্র 20 দিন কাজ করার পরে মেশিনটি বন্ধ হয়ে যায়। এ কোম্পানির সাথে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে যোগাযোগ করা সত্ত্বেও তারা কোনো সার্ভিস প্রদান করেননি। হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে এবং মন্ত্রণালয় সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে, এ পর্যন্তই শেষ, কিন্তু মেশিনটি চলছে না। আমার দাবি ছিল মেশিনটি চালানোর ব্যবস্থা করা। অদ্যাবধি এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেশিনটি চালু করার বিষয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ডিজিটাল এক্স রে মেশিনটি সচল করার জন্য 25/11/2019 তারিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ডিও পত্র দিয়েছি। অদ্যাবধি মেশিনটি চালু করার কোনো উদ্যোগ লক্ষ্য করছি না। মাননীয় স্পিকার, লালমনিরহাট সদর হাসপাতালে আলট্রাসোনোগ্রাম মেশিন আছে 3টি, তার মধ্যে নষ্ট হলো 2টি। ইসিজি মেশিন আছে 4টি, তার মধ্যে নষ্ট হচ্ছে 2টি। ডায়াথার্মি মেশিন আছে 6টি, তার মধ্যে নষ্ট 5টি। ওটি লাইট আছে 2টি, তার মধ্যে নষ্ট 1টি। ডেলিভারি টেবিল আছে 2টি, তার মধ্যে নষ্ট হয়েছে 1টি। ওটি হাসপাতাল আছে 6টি, তার মধ্যে নষ্ট 4টি। সাকার মেশিন আছে 5টি, তার মধ্যে নষ্ট 4টি। অ্যানালাইজার মেশিন সেমি অটো আছে 1টি, সেটি নষ্ট। সেন্ট্রিফিউজ আছে 1টি, সেটিও নষ্ট। মাননীয় স্পিকার, বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে সাধারণ রোগীর পাশাপাশি করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সকল ধরনের রোগীর জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কিছু যন্ত্রপাতি ও ওষুধের চাহিদা দিয়ে যথাযথ কর্তৃপক্ষকে পত্র দিয়েছেন। চাহিদাপত্র প্রদত্ত যন্ত্রপাতিসমূহ হল আলট্রাসোনোগ্রাম মেশিন 1টি, ইসিজি মেশিন 2টি, ডায়াথার্মি মেশিন 3টি, ওটি লাইট 3টি, ডেলিভারি টেবিল 1টি, ওটি টেবিল 4টি, সাকার মেশিন 2টি, অ্যানালাইজার মেশিন সেমি অটো 2টি, সেন্ট্রিফিউজ 2টি এবং হরমোন অ্যানালাইজার 2টি। চাহিদাপত্রের প্রয়োজনে ওষুধ, ওনারা কতগুলো ওষুধও চেয়েছেন। ওষুধ হলো ইঞ্জেকশন রেমডিসিভির, বেমসিভির 1000টি, ইঞ্জেকশন কার্ডিনেক্স 400 মিলিগ্রাম 1000টি, ইঞ্জেকশন ওরাডেক্সান 1000টি, ট্যাবলেট আইভেরা 2000টি ইত্যাদি। চাহিদাপত্রের বিস্তারিত বিবরণ আমার কাছে আছে, আমি এটা এখন আমার এবং পত্রগুলিও আছে। মাননীয় স্পিকার, কর্তৃপক্ষের চাহিদাকৃত যন্ত্রপাতি ওষুধগুলি জরুরি ভিত্তিতে সরবরাহের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। করোনা কিন্তু বিস্তার লাভ করছে, এগুলো করোনার জন্য দরকারি ওষুধ। মাননীয় স্পিকার, গত 29/6/2020 তারিখে সংসদ অধিবেশন বাজেট বক্তৃতায় আমি বলেছিলাম, কোট, স্বাস্থ্য খাতে এই মুহূর্তে যা প্রয়োজন তা হলো সার্বিকভাবে সরকারি পর্যায়ে চিকিৎসা বৃদ্ধি। সরকারি সকল হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিক, মাননীয় প্রধানমন্ত্রী এবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্লিনিক করেছেন। আমরা মনে করি এগুলি এখনই কাজে লাগানো দরকার। আমি বলেছিলাম, কোট করছি এটা আমি, উপজেলা ইউনিয়ন পর্যন্ত যেখানে
সেগুলিতে যেখানে মঞ্জুরিকৃত পদ খালি আছে সেখানে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অন্যান্য কর্মচারী জরুরিভাবে নিয়োগ দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। চিকিৎসা সহায়ক যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রয়োজন নিরূপণ ও সরবরাহের ব্যবস্থা করতে হবে। এগুলি যে ব্যবহারের উপযোগী থাকে ও রোগীর সেবা ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমি আরও বলেছিলাম, মাননীয় স্পিকার, প্রত্যেক চিকিৎসাস্থল বা চিকিৎসা কেন্দ্রে কোভিড-19 চিকিৎসার জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে। জেলা, পরবর্তীতে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন ও ভেন্টিলেটর সুবিধা সহ আইসিইউ চালুর ব্যবস্থা করতে হবে। কমপক্ষে জেলা পর্যায়ে পর্যন্ত জরুরি ভিত্তিতে করোনা ভাইরাস শনাক্ত করার ব্যবস্থা সম্প্রসারিত করতে হবে। মাননীয় স্পিকার, আনকোট। মাননীয় স্পিকার, আমি আরও বলেছিলাম যে গ্রামের মানুষ যে শহরমুখী হয় তার একটি বড় কারণ চিকিৎসা সেবা শুধুমাত্র শহরেই পাওয়া যায়। গ্রামের চিকিৎসা সুবিধা সম্প্রসারিত হলে চিকিৎসা প্রার্থী গ্রামের মানুষ যেমন হয়রানি এবং জীবন নাশের হুমকি থেকে রক্ষা পাবে, তাদের শহরে এসে ভিড় জমানোর কোনো প্রবণতা থাকবে না। আনকোট। মাননীয় স্পিকার, গত 20-21 অর্থ বছরের বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আমি এসব কথা বলি। বছরের 1 বছর পরেও একই কথা আমাকে বলতে হচ্ছে। কারণ কি? কারণ হলো 1 বছর পূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হাল ছিল এখনও সেই হালই আছে, কোনো উন্নতি হয়নি। যদি উন্নতি হতো তাহলে আজকে এত মানুষের জীবন ঝুঁকিতে পড়তো না। দিনকে দিন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যু হার বৃদ্ধির সংখ্যা আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে জানতে পারছি। এটা বৃদ্ধি পেয়ে কোন স্তর পর্যন্ত পৌঁছবে সেটা এখনও আমরা নিশ্চিত নই। ভারতীয় ভেরিয়েন্ট ভারতের ন্যায় ছড়ালে ও মৃত্যুর হার যদি একই হারে মৃত্যু হতে থাকে তাহলে বাংলাদেশে এই করোনা মহামারীতে ছারখার হয়ে যাবে। মাননীয় স্পিকার, এটা মাথায় রাখতে হবে, ভারতের চিকিৎসা ব্যবস্থা আমাদের তুলনায় উন্নত। সেখানে যে বিভীষিকা কোভিড তৈরি করেছে, আশঙ্কা হয় সেক্ষেত্রে বাংলাদেশে আমাদের নাজুক চিকিৎসা ব্যবস্থায় আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি 1 বছর আগে থেকে কাজ শুরু করত তাহলে হয়তো এই দুর্যোগ মোকাবেলায় সহজতর হতো। এখন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন, ভেন্টিলেটর সুবিধা পৌঁছেনি, নেওয়া হয়নি পর্যাপ্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অন্যান্য কর্মচারী। ফলে জেলা, উপজেলার হাসপাতালে কোভিড রোগী সহ অন্যান্য রোগের চিকিৎসা করতে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। বেসরকারি খাতে কিছু চিকিৎসা সুবিধা তৈরি হয়েছে যা যথেষ্ট নয় এবং অত্যন্ত ব্যয়বহুল। বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের ও মধ্যবিত্ত মানুষগুলি অর্থের অভাবে প্রয়োজনীয় বেসরকারি চিকিৎসা সেবা নিতে পারছেন না। মাননীয় স্পিকার, এখন আমি বিচার বিভাগের কিছু মন্তব্যের উপরে কথা বলতে চাই। আইন মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনার সময় মোবাইল কোর্ট গঠন সম্পর্কে একজন সংসদ সদস্য কিছু আপত্তি উপস্থাপন করেছিলেন। সে সম্পর্কে আইনমন্ত্রী মোবাইল কোর্ট গঠন সঠিক বলে মর্মে যুক্তি দিয়েছিলেন। এই প্রসঙ্গে বলতে চাই, বাংলাদেশের সংবিধানের 22 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবেন। এই অনুচ্ছেদের অনুবলে মাজদার হোসেন মামলার রায় হয়েছে এবং সে রায়ে 12 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার ফলে নির্বাহী বিভাগ থেকে ম্যাজিস্ট্রেটই পৃথক করার কথা, কিন্তু তা এখনও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এর অন্যতম উদাহরণ, মোবাইল কোর্টের নামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এখনও বিচারিক ক্ষমতা রয়ে গেছে। ক্ষমতাটি আইন এবং সংবিধান বহির্ভূতভাবে তাদেরকে দেওয়া হয়েছে। এই ধরনের ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহার, অপচর্চা ও স্বেচ্ছাচারিতা চলছে বলে প্রায় অভিযোগ পাওয়া যায়। মাননীয় স্পিকার, কিন্তু আইনমন্ত্রী উত্তর দিতে গিয়ে আমাদের দেশের প্রয়োজন অন্যান্য দেশে আছে ইত্যাদি বলেছেন। আমাদের দেশের বর্তমান প্রেক্ষিতে এর ফলে সংবিধান ও উচ্চ আদালতের রায়ের দিক নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে এ কথাটির উল্লেখ করেননি, যদিও সে কারণেই বাধা প্রদান করা হয়েছিল। মাননীয় স্পিকার, একজন সম্মানিত সংসদ সদস্য সংবিধানের 95 উপধারা 2 গ অনুচ্ছেদের উল্লেখ করে উত্তর ধারার নির্দেশ মোতাবেক একটি আইন প্রণয়নের দাবি করেছিলেন। 95(2) গ অনুযায়ী, আমি কোট করছি, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকিলে তিনি বিচারক পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না। কিন্তু এ আইন তৈরির যথেষ্ট তাগিদ থাকার পরও সরকার উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইনটি করে সংবিধানের উদ্দেশ্যকে সম্পূর্ণ বাস্তবায়ন করছেন না। এটা বর্তমান সরকার না, আর আগের কোনো সরকারও করেননি। বর্তমান ব্যবস্থায় সংবিধানের 95 অনুচ্ছেদের 1 এবং 2 এর ক ও খ অনুযায়ী সরকার
বা নির্বাহী প্রধান নিজের ইচ্ছে মতো শুধু 10 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকলে অথবা বাংলাদেশের যে কোনো স্থানে 10 বছর বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত থাকলে উচ্চ আদালতকে পাশ কাটিয়ে নিজের পছন্দ মতো ব্যক্তিকে সরাসরি সুপ্রিম কোর্টে নিয়োগ দিতে পারেন। মাননীয় স্পিকার, এটি সংবিধানের 22 অনুচ্ছেদ অর্থাৎ রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবেন এর লঙ্ঘন। অনুচ্ছেদ 95(2) গয়ের মাধ্যমে আইন করে উচ্চ আদালতের বিচারক নিয়োগের বাছাই ও অনুমোদন বিচার বিভাগের আওতায় আনা হলেই বিচার বিভাগ পৃথকীকরণ সম্ভব হবে। এই বিষয়ে আইন করার উদ্যোগ নেবেন কিনা সংসদ সদস্যদের প্রশ্নের কোনো জবাব দেননি আইনমন্ত্রী। তুমি আনছোটা উত্তর দেননি তুমি। তৃতীয় অংশে মাননীয় স্পিকার আমি বলতে চাই, শিক্ষা বিষয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে ওনার কথাটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যুক্তি হিসাবে উনি বলেছেন বিজ্ঞানকে অস্বীকার করে বৈশ্বিক সংকট করোনা অতিমারির মধ্যে চলতে পারি না। বিজ্ঞান বলেছে 5% বা কিছু একটা শতাংশ তার কমে সংক্রমণের হার না নামা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা স্বাস্থ্যসম্মত বা বিজ্ঞানসম্মত নয়। তিনি বহির্বিশ্বের কিছু উদাহরণও তুলে ধরেছিলেন। কিন্তু অনিশ্চিতকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, যেহেতু আমরা জানি না কতদিন পর্যন্ত রাখতে হবে, এবং আগামীতে আমাদের দেশ একটি মূর্খ প্রজন্মের দেশ হবে, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না, এটাকে মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে কোভিড-19 সংক্রমণ বৃদ্ধির এই সময় জীবনযাত্রার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা বিজ্ঞানের এই যুক্তি কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য, নাকি অন্য সকলের ক্ষেত্রেও এই একই বিষয় খাটে?